হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের ক্লাসে আমরা মাধ্যমিক বাংলার যে নাট্যাংশ বা নাটক সিরাজউদ্দৌলা শচীন্দ্রনাথ সেনগুপ্ত নাটকটি থেকে গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো। তোমরা জানো যে এই নাটক থেকে দুটো 4 নম্বরের প্রশ্ন আসে, সেখান থেকে তোমাদের একটা 4 নম্বরের প্রশ্ন অবশ্যই লিখতে হবে। এখান থেকে কোনো সংক্ষিপ্ত বা 1 নম্বরের প্রশ্ন আসে না। তাহলে চলো দেখে নেওয়া যাক যে এই অধ্যায় থেকে কোন কোন 4 নম্বরের প্রশ্নগুলো এবার মাধ্যমিক 2027-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাদের পড়তে হবে। দেখো, প্রথম প্রশ্ন, জানি না আজ কার রক্ত সে চায়, পলাশী রাক্ষসী পলাশী, বক্তাকে। উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। দেখো, উৎস ও বক্তা। নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজউদ্দৌলা নাট্যাংশ থেকে সংগৃহীত উদ্ধৃত অংশটির বক্তা হলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। দেখো তাৎপর্য কী লেখা আছে। আশঙ্কা ও ট্র্যাজেডি। সিরাজউদ্দৌলা বুঝতে পেরেছিলেন যে তার চারপাশের মন্ত্রী ও সেনাপতিরা ইংরেজদের সাথে হাত মিলিয়ে এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত। এই বিশ্বাসঘাতকতার চূড়ান্ত পরিণতি যে পলাশীর যুদ্ধক্ষেত্রেই হতে চলেছে তা নবাবের অবচেতন মন অনুভব করেছিল। তবে একদম সহজ বাংলায় সহজভাবে লেখা, তোমরা 2-1 বার পড়লেই সহজেই এগুলো মনে রাখতে পারবে এবং অবশ্যই লিখতে পারবে। দেখো পরের যে পয়েন্টে কী লেখা আছে, প্রকৃতির রূপক। পলাশী কোনো সাধারণ যুদ্ধক্ষেত্র নয়, বরং তা বাংলার স্বাধীনতা গ্রাসকারী এক হিংস্র রাক্ষসীর মতো রূপ নিয়েছিল, যেখানে রক্তের বন্যা বইবে এবং বাংলার ভাগ্য চিরতরে অন্ধকারের দিকে তলিয়ে যাবে। অসহায়তা প্রকাশ। এই সংলাপের মাধ্যমে একদিকে যেমন আসন্ন যুদ্ধের ভয়াবহতা ও রক্তপাতের ইঙ্গিত পাওয়া যায়, অন্যদিকে চারপাশের চক্রান্তের মাঝে নবাব চরম মানসিক একাগ্রতা, অসহায়তা ও অন্তরের গভীর বেদনা প্রকাশ পায়। দেখো পরের প্রশ্ন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো প্রশ্নগুলো একদম সহজ বাংলায় লেখা। আর তোমাদের বলে রাখি, সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল একদম তোমরা ফ্রিতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে পেয়ে যাবে। বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, বক্তা কার উদ্দেশ্যে এই কথা বলেছেন, এই অনুরোধের কারণ কি? দেখো উত্তর, উৎস ও উদ্দিষ্ট ব্যক্তি। আলোচ্য উক্তিটির বক্তা হলেন নবাব সিরাজউদ্দৌলা। তিনি দরবারের প্রধান অমাত্য সেনাপতি মির্জাফর, রাজবল্লভ, জগৎ শেঠ প্রমুখের উদ্দেশ্যেই কাতর অনুরোধ জানিয়েছিলেন। অনুরোধের কারণ, আভ্যন্তরীণ ষড়যন্ত্র ও সংকট। সিরাজউদ্দৌলা ভালো করেই জানতেন যে ইংরেজরা আলীনগরের সন্ধির শর্ত ভেঙে চন্দননগর দখল করেছে এবং কলকাতা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। এই কঠিন পরিস্থিতিতে ঘরের ভেতরের অমাত্যরা যদি নবাবের পাশে না দাঁড়ায়, তবে বাংলার স্বাধীনতা রক্ষা করা অসম্ভব। জাতীয় স্বার্থ ও ঐক্যবদ্ধতা। নবাব অতীতের সমস্ত ভুল ত্রুটি, ব্যক্তিগত ক্ষোভ এবং মান অভিমান ভুলে গিয়ে এই সংকটের মুহূর্তে দেশমাতৃকার স্বার্থে সবাইকে এক আহ্বান জানিয়েছিলেন। মহানুভবতা। তিনি মির্জাফরকে সিপাহসালার এবং বাকিদের গুরুজন সম্বোধন করে নিজের সিংহাসন নয়, বরং আপামর বাংলার সম্মান ও স্বাধীনতা রক্ষার জন্য তাদের কাছে হাতজোড় করে এই আবেগপূর্ণ আবেদন জানিয়েছিলেন। দেখো পরের প্রশ্ন, আপনাদের কাছে আমি লজ্জিত, বক্তা কাদের কাছে কেন লজ্জিত হয়েছিলেন? দেখো উৎস ও উদ্দিষ্ট ব্যক্তি। উদ্ধৃত সংলাপটির বক্তা হলেন নবাব সিরাজউদ্দৌলা। তিনি তার দরবারে উপস্থিত ফরাসি প্রতিনিধি মসিয়ে লার কাছে নিজের লজ্জা প্রকাশ করেছিলেন। দেখো লজ্জিত হওয়ার কারণ কি লেখা আছে। ফরাসিদের সাথে মিত্রতা। ফরাসিরা দীর্ঘকাল ধরে বাংলায় শান্তিপূর্ণভাবে বাণিজ্য করছিল এবং বিপদের দিনে সবসময় নবাবের প্রতি আনুগত্য দেখিয়েছে। ইংরেজরা যখন ফরাসিদের চন্দননগর কুঠি আক্রমণ করে, তখন ফরাসিরা নবাবের কাছে আশ্রয় ও সাহায্য প্রার্থনা করে। অসহায়তা ও সন্ধির বাধ্যবাধকতা। কিন্তু নবাব ইংরেজদের সাথে আলীনগরের সন্ধিতে আবদ্ধ থাকায় এবং নিজের দরবারের মির্জাফর ও রাজবল্লভদের তীব্র বিরোধিতার কারণে ফরাসিদের কোনো সৈন্য বা সামরিক সাহায্য পাঠাতে পারেননি। আতিথেয়তার অপমান। একজন সার্বভৌম নবাব হয়েও আশ্রিত ও বিশ্বস্ত মিত্রকে ইংরেজদের হাত থেকে রক্ষা করতে না পারার এই চরম রাজনৈতিক ব্যর্থতা ও অক্ষমতার কারণেই সিরাজউদ্দৌলা ফরাসি প্রতিনিধির কাছে অত্যন্ত লজ্জিত বোধ করেছিলেন। দেখো একদম সহজভাবে লেখা, তোমরা 2-1 বার পড়লেই এগুলো মনে থাকবে এবং সহজেই পরীক্ষায় লিখতে পারবে।
দেখো পরের প্রশ্ন, সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজউদ্দৌলার চরিত্রের বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজউদ্দৌলা নাট্যাংশে নবাব সিরাজউদ্দৌলার চরিত্রটি একটি ত্রুটি বিচ্যুতিতে ভরা অথচ দেশপ্রেমিক ও ট্র্যাজিক নায়ক হিসাবে ফুটে উঠেছে। তার চরিত্রের প্রধান দিকগুলি হল দেশপ্রেম ও জাতীয় চেতনা। নবাবের কাছে সিংহাসনের চেয়ে বাংলার স্বাধীনতা ও সম্মান অনেক বড় ছিল। ইংরেজদের হাত থেকে তিনি দেশকে রক্ষা করতে তিনি মির্জাফরদের মতো শত্রুদের কাছেও মাথা নত করতে দ্বিধা করেননি। ধর্মনিরপেক্ষতা। সিরাজের চোখে হিন্দু ও মুসলমানের কোনো ভেদাভেদ ছিল না। তিনি দরবার দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন যে বাংলা হলো হিন্দু মুসলমানের যৌথ মাতৃভূমি এবং উভয়ের মিলিত রক্তেই বাংলার মাটি উর্বর। এবং পরের পয়েন্ট, নমনীয়তা ও ক্ষমাশীলতা। মির্জাফর, রাজবল্লভ বা ঘসেটি বেগমের মতো চক্রান্তের কথা জেনেও সিরাজ তাদের কঠোর শাস্তি দেননি, বরং বারবার তাদের ক্ষমা করে দেশ রক্ষার কাজে সামিল হওয়ার সুযোগ দিয়েছেন, যা তার রাজনৈতিক দূরদর্শিতার অভাবকে দেখালেও মানবিকতা তুলে ধরে। মহানুভবতা ও ট্র্যাজেডি। নিজের ভুল স্বীকার করার মতো সৎ সাহস তার ছিল। চারপাশের প্রবল বিশ্বাসঘাতকতার চাদরের ঢাকা পড়ে শেষ পর্যন্ত তিনি এক করুণ ও সহানুভূতিশীল চরিত্রে পরিণত হন। দেখো পরের প্রশ্ন, পলাশী যুদ্ধক্ষেত্র নয়, ওটা কসাইখানা উক্তিটি কার? কেন তিনি পলাশীকে কসাইখানা বলেছেন? দেখো উৎস ও বক্তা। উক্তিটি নবাবের বিশ্বস্ত দেশপ্রেমিক সেনাপতি মীর মদনের। যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে তিনি নবাবের সামনে এই মন্তব্য করেছিলেন। কসাইখানা বলার কারণ কি? পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র। যুদ্ধক্ষেত্র বলতে বোঝায় যেখানে দুপক্ষের বীরেরা সমানে সমানে লড়াই করে, কিন্তু পলাশীর ময়দানে ইংরেজদের সাথে নবাবের প্রধান সেনাপতি মির্জাফর এবং তার অধীনস্থ বিশাল সৈন্যবাহিনীর আগে থেকেই গোপন চুক্তি হয়ে গিয়েছিল যে তারা পুতুলের মতো দাঁড়িয়ে থাকবে, যুদ্ধ করবে না। একতরফা হত্যাযজ্ঞ। মীর মদন বুঝতে পেরেছিলেন যে এই যুদ্ধ জয়ের কোনো সম্ভাবনা নেই, কারণ ঘরের শত্রুরাই নবাবের পিঠে ছুরি মারার জন্য প্রস্তুত। মির্জাফরদের নিষ্ক্রিয়তার কারণে নবাবের অনুগত সামান্য কিছু সৈন্যকে ইংরেজরা অতি সহজেই নৃশংসভাবে হত্যা করবে। বিশ্বাসঘাতকতার প্রতীক। যেখানে বীরত্বের কোনো মূল্য নেই, কেবল চক্রান্তের মাধ্যমে একতরফা বলি দেওয়া নিশ্চিত, সেই রণভূমিকে যুদ্ধক্ষেত্র না বলে হত্যার স্থান বা কসাইখানা বলাই যুক্তিযুক্ত। মীর মদনের এই ক্ষোভের মাধ্যমে সেই সত্য প্রকাশিত হয়েছে। আমার এই অক্ষমতার জন্য আপনারা আমাকে ক্ষমা করুন। বক্তাকে কার কাছে তিনি কোন অক্ষমতার জন্য ক্ষমা চেয়েছেন? দেখো উত্তর কি লেখা আছে, বক্তা ও উদ্দিষ্ট ব্যক্তি। আলোচ্য উক্তিটির বক্তা নবাব সিরাজউদ্দৌলা। তিনি ফরাসি প্রতিনিধি মসিয়ে লার কাছে ক্ষমা চেয়েছেন। অক্ষমতার কারণ, ইংরেজরা যখন ফরাসিদের বাণিজ্য কুঠি আক্রমণ ধ্বংস করে, তখন ফরাসিরা নবাবের কাছে রাজনৈতিক ও সামরিক আশ্রয় চেয়েছিল, কিন্তু সিরাজউদ্দৌলা একদিকে যে ইংরেজের সাথে আলীনগরের সন্ধি শর্তে বাধ্য ছিলেন, অন্যদিকে তার দরবারে মির্জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ প্রমুখ অমাত্যরা ফরাসিদের সাহায্য করার ঘোর বিরোধী ছিলেন। নিজের আভ্যন্তরীণ দুর্বলতা এবং দরবারের চক্রান্তের কারণেই ইংরেজদের বিরুদ্ধে ফরাসিদের পাশে দাঁড়িয়ে যুদ্ধ করার মতো ক্ষমতা নবাবের ছিল না। এই সামরিক ও রাজনৈতিক অসহায়তা এবং মিত্রকে রক্ষা করতে না পারার ব্যর্থতার জন্যই নবাব ক্ষমা চেয়েছিলেন। দেখো পরের প্রশ্ন কি আছে, ওই রাজপ্রাসাদ আমায় যেন গ্রাস করতে আসছে, কার উক্তি? বক্তার এমন মনে হওয়ার কারণ কি? দেখো এই বিখ্যাত সংলাপটি নবাব সিরাজউদ্দৌলার পত্নী লুৎফুন্নিসার। এমন মনে হওয়ার কারণ দেখো পয়েন্টগুলো কি লেখা আছে। ষড়যন্ত্রের অভয়ারণ্য। মুর্শিদাবাদের নবাব প্রাসাদটি তখন আর কোনো নিরাপদ রাজপুরী ছিল না, বরং তা হয়ে উঠেছিল চক্রান্ত, বিশ্বাসঘাতকতা এবং কূটনীতির এক অন্ধকার নরক। লুৎফুন্নিসার চোখের সামনে দেখেছিলেন কীভাবে মির্জাফর, উমিচাঁদ এবং জগৎ শেঠরা নবাবের পতন ঘটানোর জাল বুনছে। আপনজনদের শত্রুতা। প্রাসাদের ভেতরেই বাস করতেন সিরাজের আপন মাসি ঘসেটি বেগম, যিনি দিনরাত নবাবের সর্বনাশ ও মৃত্যু কামনা করতেন। ঘরের ভেতরে এই চরম হিংসা ও শত্রুতা লুৎফুন্নিসাকে প্রতিনিয়ত আতঙ্কিত করে তুলত। আসন্ন বিপদের ভয়। লুৎফুন্নিসা অনুভব করতে পেরেছিলেন যে এই প্রাসাদের প্রতিটি দেওয়াল ও কোণ থেকে যেন এক অদৃশ্য কালনাগিনী ফোঁস করছে,
যে কোনো মুহূর্তে এই প্রাসাদ চক্রান্তের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে এবং তাদের জীবন ধ্বংস করবে। এই গভীর মানসিক আতঙ্ক থেকেই প্রাসাদকে তার গ্রাসকারী রাক্ষস বলে মনে হয়েছে। দেখো পরের প্রশ্ন, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। বক্তাকে কার সম্পর্কে কেন এই মন্তব্য করা হয়েছে? দেখো কার বক্তা ও উদ্দিষ্ট ব্যক্তি। আলোচ্য অংশটির বক্তা হলেন নবাবের পত্নী লুৎফুন্নিসা। তিনি সিরাজের মাসি তথা পরম শত্রু ঘসেটি বেগম সম্পর্কে এই মন্তব্য করেছেন। মন্তব্যের কারণ, চরম প্রতিহিংসা। ঘসেটি বেগমের পালিত পুত্র শওকত জংকে যুদ্ধে হারিয়ে সিরাজ বাংলার নবাব হন। এই ক্ষমতার অধিকার থেকে বঞ্চিত হওয়ার ক্ষোভ ও পুত্রশোকে ঘসেটি বেগমের মনে তীব্র প্রতিহিংসার আগুন জ্বলেছিল। ধ্বংসের কামনা। তিনি প্রকাশ্যে নবাবের দরবারে দাঁড়িয়ে সিরাজের সর্বাঙ্গীন ধ্বংস, পরাজয় ও মৃত্যু কামনা করেছিলেন। একজন নারী বা মাসি হয়েও তার মন থেকে সমস্ত দয়া মায়া উধাও হয়ে গিয়েছিল। ভয়াবহ রূপ। ঘসেটি বেগমের এই চরম অন্ধ আক্রোশ, হিংসাত্মক কথাবার্তা এবং ইংরেজদের সাথে হাত মিলিয়ে নবাবকে ধ্বংস করার অদম্য জেদ দেখেই লুৎফুন্নিসা অত্যন্ত আতঙ্কিত হয়ে তার রূপকে বিষ, আগুন এবং ভূমিকম্পের মতো বিনাশকারী শক্তির সাথে তুলনা করেছেন। দেখো একদম সহজ বাংলায় লেখা, অত্যন্ত সহজভাবে পড়লেই তোমরা লিখতে পারবে। দেখো পরের প্রশ্ন, আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। বক্তাকে কোন প্রসঙ্গে বক্তা এই মন্তব্য করেছেন? এই উক্তিটির বক্তা হলেন নবাব সিরাজউদ্দৌলা। ইংরেজদের ভারত আক্রমণের খবর পেয়ে যখন বাংলায় স্বাধীনতা বিপন্ন, তখন নবাব তার দরবারে মির্জাফরদের চক্রান্তের প্রমাণ হাতে নাতে পেয়েও তাদের বিচার না করে এই মন্তব্য করেন। উক্তিটির তাৎপর্য, প্রেক্ষাপট। দেখো প্রথম পয়েন্ট কি লেখা আছে, চক্রান্তের উন্মোচন। নবাবের গুপ্তচর ওয়াটসের কাছ থেকে রাজবল্লভ ও মির্জাফরদের লেখা চক্রান্তের গোপন চিঠি উদ্ধার করেছিল। রাজদ্রোহিতার অপরাধে নবাব চাইলে তখনই তাদের বন্দি বা মৃত্যুদণ্ড দিতে পারতেন। দেশের স্বার্থে ত্যাগ। কিন্তু সিরাজ জানতেন যে এই মুহূর্তে ঘরোয়া বিবাদ বা শাস্তির রাজনীতি শুরু করলে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার শক্তি আরও কমে যাবে। তাই তিনি ব্যক্তিগত অপরাধকে বড় করে না দেখে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েছিলেন। ঐক্যের ডাক। তিনি মির্জাফরদের অপরাধ ক্ষমা করে দিয়ে তাদের বিকল বিবেককে জাগ্রত করতে চেয়েছিলেন। শাস্তি দেওয়ার চেয়ে তাদের বুকে দেশপ্রেম জাগিয়ে তুলে বাংলার এই মহাসংকটে সবাইকে একজোট করাই ছিল নবাবের মূল লক্ষ্য। দেখো পরের প্রশ্ন, আপনাদের ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা। বক্তা কাদের উদ্দেশ্যে এই কথা বলেছেন? দুর্যোগের ঘনঘটা বলতে তিনি কি বুঝিয়েছেন? বক্তা ও উদ্দিষ্ট ব্যক্তি। আলোচ্য উক্তিটির বক্তা নবাব সিরাজউদ্দৌলা। তিনি দরবারে উপস্থিত তার প্রধান অমাত্য, সেনাপতি ও সভাসদদের উদ্দেশ্যে এই কথা বলেছিলেন। দেখো তাৎপর্য, ইংরেজদের আগ্রাসন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতায় দুর্গ সংস্কার করেছে, নবাবের অনুমতি ছাড়া মুদ্রা তৈরি করছে এবং আলীনগরের চুক্তি লঙ্ঘন করে ফরাসিদের চন্দননগর কুঠি দখল করেছে। তাদের লোলুপ দৃষ্টি এখন সমগ্র বাংলার ক্ষমতার ওপর। আভ্যন্তরীণ ফাটল। একদিকে যখন বিদেশি শত্রু দেশের সীমানায় কড়া নাড়ছে, অন্যদিকে দেশের প্রধান চালিকা শক্তি অর্থাৎ মির্জাফর, জগৎ শেঠের রাজবল্লভরা নিজেদের স্বার্থের জন্য ইংরেজদের সাথে গোপন চুক্তি করছে। স্বাধীনতার সূর্য অস্তমিত। বাইরে বিদেশি শক্তির আক্রমণ এবং ভেতরে ঘরের মানুষের বিশ্বাসঘাতকতা। এই দুইয়ের মিলনে বাংলার স্বাধীনতা ও সার্বভৌমত্ব সম্পূর্ণ ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে। এই আসন্ন জাতীয় বিপর্যয় ও দাসত্বের অন্ধকারকে নবাব দুর্যোগের ঘনঘটা বলে অভিহিত করেছেন। দেখো পরের প্রশ্ন, সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বন করে ঘসেটি বেগমের চরিত্রটি বিশ্লেষণ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটা, প্রতি বছর প্রায়শই দেয় প্রশ্নটা। দেখে নাও কীরকমভাবে লেখা আছে সহজভাবে। দেখো, নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজউদ্দৌলা নাট্যাংশে ঘসেটি বেগম একটি অত্যন্ত কুটিল, প্রতিহিংসাপরায়ণ এবং খল চরিত্রে হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তার চরিত্রের বৈশিষ্ট্যগুলি নিচে দেওয়া হলো। তীব্র প্রতিহিংসা ও ক্ষমতার লিপ্সা। ঘসেটি বেগম ছিলেন সিরাজের মাসি। তার পালিত পুত্র শওকত জং সিংহাসনে না পাওয়ায় এবং সিরাজ নবাব হওয়ায় তার মনে তীব্র ক্ষোভ জন্মায়। তিনি আলীবর্দী খানের রক্ত সম্পর্কের আত্মীয় হলেও ক্ষমতার লোভে অন্ধ হয়ে পড়েছিলেন। অন্ধ আক্রোশ।
ঘসেটি বেগমের মনে নবাবের প্রতি কোনো স্নেহ ছিল না, ছিল কেবল তীব্র ঘৃণা। তিনি প্রকাশ্য দরবারে দাঁড়িয়েই নবাবের সামনেই তার পরাজয় ও মৃত্যু কামনা করে এবং বলেন, আমার রাজ্য নেই, রাজনীতিও নেই, আছে শুধু প্রতিহিংসা। দেশদ্রোহিতা। নিজের ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার জন্য তিনি চরম দেশদ্রোহিতার পথ বেছে নেন। তিনি মীরজাফর ইংরেজের সাথে হাত মিলিয়ে বাংলার স্বাধীনতাকে বিপন্ন করতে একটু দ্বিধাবোধ করেননি। করুণ ট্র্যাজেডি। ঘসেটি বেগমের চরিত্রটি একদিকে যেমন ঘৃণার, অন্যদিকে তেমনি এক বিকৃত মানসিকতার ট্র্যাজেডি। তার বন্দিজীবন ও নারীসুলভ মমতাহীন রূপটি নাটকে এক ভয়ঙ্কর নেতিবাচক আবহ তৈরি করেছে। দেখো পরের প্রশ্ন, শেষ প্রশ্ন। প্রজাদের শুধু শোষণই করেছে, তাদের কোনোদিন ভালোবাসেনি। বক্তাকে এই উক্তির মধ্য দিয়ে বক্তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে? দেখো উৎস বক্তা। আলোচ্য উক্তির বক্তা হলেন নবাবের মাসি ঘসেটি বেগম। নবাব সিরাজউদ্দৌলা যখন তাকে মনে করিয়ে দেন যে এই মুর্শিদাবাদের প্রাসাদেই তিনি একদিন সুখে রাজত্ব করেছিলেন, তখন ঘসেটি বেগম ক্ষোভে পেটে পড়েন এবং এই কথা বলেন। মানসিকতার প্রকাশ, শাসক শ্রেণীর সমালোচনা। ঘসেটি বেগমের এই মন্তব্যের মধ্য দিয়ে তৎকালীন রাজতন্ত্রের এক রূঢ় ও নির্মম সত্য প্রকাশ পেয়েছে। তিনি নিজে রাজপরিবারের অংশ হয়েও স্বীকার করেছেন যে রাজপ্রাসাদের শাসকেরা সাধারণ মানুষকে কেবল নিজেদের স্বার্থে ব্যবহার ও শোষণই করেছে, তাদের কল্যাণের কথা ভাবেনি। ক্ষোভ ও হতাশা। এই উক্তির অন্তরালে ঘসেটি বেগমের নিজের জীবনের ব্যর্থতা ও একাকিত্বের ক্ষোভ লুকিয়ে আছে। প্রাসাদ ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি আজ নিঃস্ব ও বন্দিনী। তাই রাজপ্রাসাদের কোনো স্মৃতির প্রতি তার কোনো মোহ বা শ্রদ্ধা অবশিষ্ট ছিল না। নির্মম বাস্তবতা। উক্তিটি অত্যন্ত নেতিবাচক মানসিকতা থেকে বলা হলেও এর মাধ্যমে তৎকালীন নবাবী শাসনের ভেতরের ফাঁপা ও গণবিচ্ছিন্ন রূপটি এবং ক্ষমতার অলিন্দে থাকা মানুষদের নিষ্ঠুর সত্যটি অত্যন্ত স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। তাহলে বন্ধুরা, তোমরা এই 12টা প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে পড়ে নাও। তোমরা চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে প্রশ্ন কপি বা ডাউনলোড করে নিয়ে তোমরা বাড়িতেও পড়তে পারো। আর শেষে বলি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো।